সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আমাদের আজকের এই অনুষ্ঠানে। আগামী নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে তরুণ ভোটারদের ভূমিকা নিয়ে এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার যে প্রস্তাবিত বিষয় সেটি হচ্ছে তরুণ ভোটাররাই হবে আগামী নির্বাচনে জয় পরাজয়ের নিয়ামক। প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে অংশগ্রহণ করছে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। আসুন দর্শক মণ্ডলী, আমরা প্রথমেই পরিচিত হয়ে নিই আমাদের আজকের এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে। সরকারি দল ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নাফিসা আনোয়ার আফরা, মাননীয় ছায়ামন্ত্রী সৈয়দা রিফা তাসনিয়া এবং মাননীয় সরকারদলীয় সংসদ সদস্য নন্দিতা মুন্সি। অন্যদিকে আজকের এই ছায়া সংসদে বিরোধী দল ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের বক্তারা হলো মাননীয় বিরোধী দলের নেতা হালদার সাকিব হোসেন জিহাদ, মাননীয় বিরোধী দল উপনেতা সাদিয়া ইসলাম এবং মাননীয় বিরোধী দল সংসদ সদস্য হামি হাসিব খান। এই প্রতিযোগিতায় যে 5 জন সম্মানিত বিচারক বিচার কার্য সম্পাদন করবেন এবার তাদের সাথে আমি আপনাদের পরিচয় করে দিই। আমার সাথে সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন সাংবাদিক কাজী জেবেল, বিশেষ প্রতিনিধি দৈনিক যুগান্তর ও সভাপতি রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি। পরবর্তী বিচারক সাংবাদিক জাকির হোসেন লিটন, চিফ রিপোর্টার দৈনিক কালবেলা। এরপরে বিচারক হিসেবে রয়েছেন সাংবাদিক কাজী হাফিজ, নগর সম্পাদক দৈনিক কালের কণ্ঠ। পরবর্তী বিচারক সাংবাদিক মোহাম্মদ আতিকুর রহমান, সাবেক বিতার্কী। এরপরে রয়েছেন সাংবাদিক মোহাম্মদ আলমগীর হোসেন, সিডি এডিটর দৈনিক সময়ের আলো। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আজকের এই ছায়া সংসদে বিতার্কিকদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সম্মানিত সদস্য ডাক্তার জাহিদুর রহমান। আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথি ডাক্তার জাহিদুর রহমানের বক্তব্য শুনবো আমাদের আয়োজনের একেবারে শেষে। শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ। আমরা আমাদের আজকের এই ছায়া সংসদ শুরু করতে যাচ্ছি। আমি শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা নাফিসা আনোয়ার আফরাকে তার বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি। এই বয়স জানে রক্তদানের পুণ্য, প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য। আবু সাইদ মীর মুগ্ধসহ 1400 প্রাণীর বিনিময়ে বাংলাদেশ তুমি ধন্য। মাননীয় স্পিকার, আজ যখন আমরা জুলাইয়ের রক্ত দেওয়ার শহীদদের উপর দাঁড়িয়ে বিতর্ক করছি, ঠিক সেই জায়গায় ওসমান হাদির রক্তে সিক্ত বাংলার এই মাটি। বিগত 3 নির্বাচনে 4 কোটির বেশি তরুণকে ভোট দিতে দেয়নি ফ্যাসিস্ট শেখ হাসিনা। ঠিক এই বাস্তবতায় দাঁড়িয়ে আগামী নির্বাচনকে সামনে রেখে আপনার অনুমতিক্রমে এই সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছি তা হলো এই সংসদ মনে করে যে তরুণ ভোটারই হবে আগামী নির্বাচনে জয় পরাজয়ের নিয়ামক। সরাসরি সংজ্ঞায় চলে যাচ্ছি মাননীয় স্পিকার। তরুণ ভোটার বলতে 18 থেকে 33 বছর বয়সী ভোটারদের বোঝাচ্ছি এবং জয় পরাজয় নিয়ামক বলতে বোঝাচ্ছি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ফলাফল নির্ধারণে প্রভাবক ভোটকে। এই প্রত্যয় বলতে প্রধান বা মুখ্য কারণ বোঝাচ্ছি। মাননীয় স্পিকার, আজ বিরোধী দলকে দেখিয়ে যেতে হবে আগামী নির্বাচনে ফলাফল নির্ধারণে তরুণ ভোটাররা প্রভাবক নয়, দেশের গণতন্ত্রের উত্তরণে তারা ভোট দেবে না। যদি তারা সেটি প্রমাণ করতে ব্যর্থ হন তাহলে আসুন একই সুরে বলি, তরুণ ভোটাররাই হবে আগামী নির্বাচনে জয় পরাজয়ের নিয়ামক। মাননীয় স্পিকার, দেখুন কেন আমরা বলছি যে জুলাইয়ের পরবর্তী বাস্তবতা আগামী নির্বাচনে তরুণরাই হবে জয় পরাজয়ের মূল নিয়ামক। তার কারণ হলো, 1, বিগত 3 নির্বাচনে তরুণরা ভোট দিতে পারেনি, তাই তারা হবে এবার মূল নিয়ামক। 2, 30% বেশি তরুণরা নির্দিষ্ট কোনো ভোট ব্যাংক নেই, তাই তারা হবে এবার নির্বাচনের মূল ট্রাম্প কার্ড। 3, জুলাইয়ের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তরুণরা এবং আগামী নির্বাচনে সামগ্রিক ইনফ্লুয়েন্স করবে তরুণরা, তাই আমরা বলছি তরুণরাই হবে মূল নিয়ামক। দেখুন মাননীয় স্পিকার, বাংলাদেশে মোট ভোটারের সংখ্যা 12,76 লক্ষ, যার মধ্যে শুধুমাত্র তরুণই রয়েছে 4,44 লক্ষ। মাননীয় স্পিকার, কিন্তু আমাদের দুঃখের ব্যাপার কি জানেন? 14 সালে নির্বাচনে বিনা নির্বাচনে ভোট হয়েছে, 18 সালে দিতে পারেনি নিশিরাত নির্বাচনের কারণে এবং 14 সালে আমির কারণে। মাননীয় স্পিকার, দেখেছি উত্তপ্ত জুলাই পাখির মতো গুলি করে মেরেছে আমার ভাই বোনদেরকে। মাননীয় স্পিকার, আমার হাতে তো রাইফেল নেই, হেলিকপ্টার থেকে গুলি করার মতো সামর্থ্য নেই, তাই এবার তারুণ্যের ব্যালট বিপ্লবী হবে নির্বাচনের মূল নিয়ামক। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, এই যে 18 থেকে 33 বছর বয়সী অর্থাৎ তরুণ ভোটারদের কথা বলছি, তাদের কিন্তু নির্দিষ্ট কোনো ভোট ব্যাংকই নেই, কারণ তারা তো বিগত 3 নির্বাচন ভোটই দিতে পারেনি। ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স বলছে আগামী নির্বাচনে তরুণ ভোটারদের মধ্যে 97% তরুণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। অর্থাৎ মাননীয় স্পিকার, একটি গোষ্ঠীর যদি 40% একদিকে থাকে তাহলে তাদেরকে কি আপনি কেবল একটি অংশ বলবেন? না মাননীয় স্পিকার, তারা হয়ে দাঁড়ায় সেই পুরো নির্বাচনের মূল কেন্দ্রবিন্দু, যা প্রমাণ করে তরুণ ভোটাররাই হবে আগামী নির্বাচনে জয় পরাজয় মূল নিয়ামক। মাননীয় স্পিকার, দেখুন 1991, 96, 2001, 2008 নির্বাচন বিশ্লেষণ করলে দেখা যায় রাজনৈতিক দলগুলো যে নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে সেটি বাদেও 17 থেকে 25% সুইং ভোটারের উপর নির্বাচনের ফলাফল নির্ভর করে এবং ইউথ সামিটের তথ্যসূত্র অনুযায়ী বাংলাদেশের সুইং ভোটারের সংখ্যা 30%। মাননীয় স্পিকার, এবার চলুন আপনাকে আমি একটি বাস্তব উদাহরণ দেই।
বাংলাদেশে গড়ে একটি জাতীয় সংসদ আসনে জয়ের ব্যবধান কিন্তু কখনো মানুষকে 100% হয় না। একটি আসনের জন্য জয়ের ব্যবধান হয় মাত্র 5 থেকে 12%। এবার আমি তরুণদের সংখ্যাগরিষ্ঠতার ব্যাপারটা বাদই দিলাম, তারপরও তাদের মধ্যে যদি শুধু 15 থেকে 20% নিজেদের ফলাফল বদলায় তাহলে সেই আসনে ফলাফল বদলে যাবে মাননীয় স্পিকার, যা প্রমাণ করে তরুণ ভোটাররাই হবে আগামী নির্বাচনের জয় পরাজয়ের নিয়ামক। মাননীয় স্পিকার দেখুন কেন আমরা বলছি তরুণ ভোটাররাই আগামী নির্বাচনের গেম চেঞ্জার। আসুন দেখুন রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছে। মাননীয় স্পিকার নির্বাচন ব্যবস্থা সংসদ কমিশনের প্রধান মজুমদার স্যার বলেন কোনো দল যদি রাজনৈতিক দল যদি তরুণদের 5% ভোট পায় তাহলে তারা প্রতিদ্বন্দ্বী দলের চেয়ে 10% এগিয়ে যাবে। মাননীয় স্পিকার এটি একটি সরল হিসাব। এরপরও বিরোধী দল কি করে বলে যে তরুণ ভোটার আগামী নির্বাচনে জয় পরাজয়ের মূল নিয়ামক হবে না। মাননীয় স্পিকার এই সরল হিসাব থেকে বোঝা যায় এই দুদুল্যমান তরুণ ভোটাররাই আগামী নির্বাচনে মুখ্য ভূমিকা পালন করবে। 2020 সালে থাইল্যান্ডে মুভ ফরওয়ার্ড পার্টি যে শুধুমাত্র পুরো গোষ্ঠীর মাত্র 14% ভোট দিয়ে তারা ইতিহাস গড়েছিল জয়ী হয়ে, আর সেখানে বাংলাদেশে 14% নয়, সুইং ভোটারের পরিমাণ 27%-এরও বেশি। মাননীয় স্পিকার তাহলে এটি বলাই বাহুল্য যে তরুণ ভোটারে আগামী নির্বাচনে জয় পরাজয়ের মূল নিয়ামক হবে। মাননীয় স্পিকার দেখুন পিওয়াই রিসার্চ সেন্টার বলেছে বাংলাদেশ নতুন প্রজন্ম রাজনীতি সচেতন, নতুন বাংলাদেশ গড়তে তরুণরাই হবে মূল চালিকা শক্তি। রাষ্ট্র সংস্কার বলুন, ফ্যাসিস্ট সরকার দমন বলুন, প্রত্যেক ক্ষেত্রে যখন তরুণরা এগিয়ে যায় তখন বলতে হয় এই বয়স যেন ভীরু কাপুরুষের নয়, জ্বলে পুড়ে মরে ছাড়খার তবু মাথা নোয়াবার নয়। মাননীয় স্পিকার শেষ করব, তবে তার আগে কিছু কথা বলতে চাই। 17 বছর ফ্যাসিস্ট শাসন আমলে দেশটাকে বাপদাদা তালুক মনে করে 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে হাসিনা পরিবার। ব্যাংক লুট, দুর্নীতি, গুম, খুন, হত্যা, শাপলা চত্বর গণহত্যা, প্রত্যেক ক্ষেত্রে হাসিনা তন্ত্র বজায় ছিল। কথায় কথায় বাংলা চার বাংলা কি তোর বাপদাদা স্লোগানের মাধ্যমে তারুণ্যের অগ্নিস্ফুলিঙ্গ পতন ঘটে ওই হাসিনা রেজিমের। ঠিক একইভাবে আগামী যদি কখনো কোনো ফ্যাসিস্ট আসে তার দমনও তরুণরাই সামনের কাতার থেকে করবে মাননীয় স্পিকার, এবং তারাই নির্বাচনের প্রধান ফলাফলের নিয়ামক হবে। তাই আজকে সংসদে যাতে এই প্রস্তাবটি গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী নাফিসা আনোয়ার আফরাকে তার বক্তব্য প্রদান করবার জন্য এবং তার প্রস্তাবিত বক্তব্যের আলোকে নানা বিশ্লেষণ করবার জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় নেতা হাওলাদার সাকিব হোসেন জিহাদকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে এই মহান সংসদে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি প্রথমেই আমার প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবের ঘোর বিরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার তিনি বললেন যে তরুণ ভোটাররাই হবে আগামী নির্বাচনে জয় পরাজয়ের নিয়ামক, কিন্তু তিনি যে সংখ্যাটা বলে গেলেন 25%, কিন্তু সেই সংখ্যাটা কোন সংখ্যাগরিষ্ঠ দলের ক্ষেত্রে যাবে, কোন আইডিওলজির ক্ষেত্রে যাবে এবং কোন মার্কার ক্ষেত্রে যাবে তা তিনি প্রমাণ করে যায়নি। মাননীয় স্পিকার, আপনাকে দেখতে হবে যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কি দেখা যাচ্ছে। মাননীয় স্পিকার, বাংলাদেশে অনেক ছাত্র রাজনৈতিক দল আছে, ছাত্র শিবির, ছাত্র দল, ছাত্র ইউনিয়নের মতন বাম ঘরানার রাজনৈতিক দলগুলো। মাননীয় স্পিকার, তারা তার নিজ নিজ দলের সমর্থন করে এবং নিজ নিজ আইডিওলজিতে বিশ্বাস করে, অর্থাৎ তারা নিজ নিজ মার্কা এবং নিজ নিজ আইডিওলজিতে ভোট প্রদান করবে। মাননীয় স্পিকার, তারা সংখ্যাগরিষ্ঠভাবে এককভাবে নির্বাচনে ভোট প্রদান করবে না। মাননীয় স্পিকার, আমরা সবচেয়ে কেন তরুণরা বড় নিয়ামক নয় তার জন্য আমরা সবচেয়ে বড় কথা বলছি যে তরুণরা ঐক্যবদ্ধ নয়। মাননীয় স্পিকার, আমরা জুলাই রেভলিউশনের পর দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তরুণদের ক্ষেত্রে যে নতুন দল এনসিপি, তাদের মধ্যে নানা বিভাজন সৃষ্টি হয়েছে, নানা জায়গায় তাদের বিভাজন নিয়ে তাদের মধ্যে আন্তঃকোন্দল সৃষ্টি হয়েছে। মাননীয় স্পিকার, আমি যদি আজকে আমাদের প্রধান অতিথি ডাক্তার জাহিদুর রহমান স্যারের একটা উক্তি বলি, তিনি বলেছেন যে আওয়ামী লীগ ও ভারত বিরোধী অত্যন্ত কঠোর ভাষায় আমাদের শহীদ বিপ্লবী হাদি ভাইয়ের তার বক্তব্য আছে। সুতরাং হাদি ভাই কাদের টার্গেটে পরিণত হতে পারেন তা আমরা বুঝতে পারি। এই নির্বাচন ঠিকঠাক না হোক এবং বাংলাদেশ একটি স্টেবল এবং অবস্থায় না যাক, সেটা আওয়ামী লীগ ও ভারতের চাইতে তত বেশি কেউ চায় না। প্রাথমিকভাবে এরকম একটা ধারণা করা ভুল হবে না। মাননীয় স্পিকার, দেখেন হাদি ভাইকে হত্যা করা হলো, তার আগে একটা র্যাব সদস্য বললেন যে হাদি ভাইয়ের উপর আক্রমণের সংখ্যা আছে, কিন্তু বাংলাদেশের প্রশাসন কাঠামোর এই অবস্থা হয়েছে। মাননীয় স্পিকার, হাদি ভাইয়ের হত্যা হওয়ার পরও এখনো সেই হত্যাকারীকে তা বাংলাদেশের মানুষ যায় না। মাননীয় স্পিকার, আচ্ছা, আপনি যে বললেন যে 27% যে সংখ্যাটা তাদের হচ্ছে নির্দিষ্ট কোনো আইডিওলজি নেই, তাহলে তারা তো ভোটই দেয়নি এখনো, তারা তো বিগত কোনো নির্বাচনে ভোট দেয়, তাদের তো কোনো আইডিওলজি নেই, তাহলে তাদেরকে বাদ দিয়ে আপনি নির্বাচনে জয় পরাজয় মূল নিয়ামক ওদেরকে কিভাবে বলছেন যারা ভোট দিচ্ছে? ধন্যবাদ মাননীয় স্পিকার, আমি পুনরায় বলতে চাই, আমি বলেছি যে 25%-র মধ্যে 10%-এর একটা নির্দিষ্ট আইডিওলজি আছে। মাননীয় স্পিকার, তারা তাদের নির্দিষ্ট আইডিওলজিতে ভোট প্রদান করবে, কিন্তু আমি বলেছি যে গোষ্ঠীগত 25% তারা গোষ্ঠী একত্রিত হয়ে কোন আইডিওলজিতে ভোট দেবে। মাননীয় স্পিকার, তিনি কি বলতে চাচ্ছেন যে সাদিক কায়েম এবং মেঘমল্লার বসু একসাথে কোলাকুলি করলে বলবে চলো বন্ধু দাঁড়িপাল্লায় ভোট দেয়? তিনি কি বলতে চাচ্ছেন যে বামেরা যে দাঁড়িপাল্লায় ভোট দেবে?
মানুষ স্পিকার আমি এটা বলতে চাচ্ছি যে একত্রিত কীভাবে হবে। মানুষ স্পিকার আমরা যদি সমীক্ষা লক্ষ্য করি যে 1952 সালে ছাত্ররা ছাত্র আন্দোলন করেছে মানুষ স্পিকার, 1990-তে এরশাদ পতনের আন্দোলন হয়েছে মানুষ স্পিকার, এবং ইরানে 1979 সালে যা বাংলাদেশের জুলাই বিপ্লবের সম্পর্কিত, কিন্তু তারপরে মানুষ স্পিকার তরুণরা ক্ষমতা আসেনি এবং ক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেনি মানুষ স্পিকার। মানুষ স্পিকার আমি এবং আমার দল আজকে দেখিয়ে যাব যে আজকে তরুণরা ছাড়াই আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আর কি কি নিয়ামক আছে মানুষ স্পিকার। আমাদের যে বৃহৎ সংখ্যক ভোট ব্যাংক আছে 75% ভোট ব্যাংক মানুষ স্পিকার, সেই 75 ব্যাংকের গ্রামীণ ভোট ব্যাংক একটা গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে পালন করবে মানুষ স্পিকার। এবং মানুষ স্পিকার যে সুশীল সমাজের উপর আমাদের দেশ গঠিত মানুষ স্পিকার, যে মিডিয়া এবং সুশীল সমাজের বাক স্বাধীনতা মানুষ স্পিকার, তা আজ প্রশ্নবিদ্ধ মানুষ স্পিকার। এটা আমাদের নির্বাচনের ভোট ব্যাংকে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমার বক্তারা তা দেখে যাবে মানুষ স্পিকার। মানুষ স্পিকার 19 জুলাইয়ের কথা বললেন মানুষ স্পিকার, আমি প্রশ্ন রাখতে চাই মানুষ স্পিকার, আজকে এই মহান সংসদে প্রশ্ন রাখতে চাই মানুষ স্পিকার, যে বাবা তার ছেলের লাশ কাঁধে নিয়েছে, যে মা তার সোনার টুকরো ছেলে হারিয়েছে, তার থেকে বড় বিপ্লবী কে আছে, তার থেকে বড় জুলাই যোদ্ধা কে আছে মানুষ স্পিকার? আমার প্রশ্ন রয়ে গেল মানুষ স্পিকার। সুতরাং মানুষ স্পিকার এই মহান সংসদে আমি বলতে চাই যে তাদের এই উত্থাপিত প্রস্তাব কোনো মতেই গৃহীত হতে পারে না এবং আমি এর গর্বিত যাচ্ছি। ধন্যবাদ মানুষ স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা হাওলাদার সাকিব হোসেন জিয়াদকে তার বক্তব্য প্রদান করবার জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় ছায়ামন্ত্রী সৈয়দা রিফা তাসনিয়াকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জানিয়ে বিতর্ক শুরু করছে আমাদের বিরোধী দলীয় নেতার যুক্তি খণ্ডনের মাধ্যমে। মাননীয় স্পিকার তিনি বলে গেলেন এনসিপির কথা, এনসিপি ক্ষমতায় আসছে না, এনসিপি দুর্নীতি করছে তা নিয়ে। মাননীয় স্পিকার আজ আমরা বিতর্ক করছি তরুণ ভোটারদের নিয়ে, আগামী নির্বাচনে কারা নিয়ামক হিসেবে কাজ করছে তা নিয়ে, কোনো রাজনৈতিক দল নিয়ে নয়। তাছাড়াও তিনি বললেন তরুণরা কি ক্ষমতায় আসছে? জুলাই বিপ্লবের পর ইরানের বিপ্লবের পর কোনো তরুণ তো ক্ষমতায় আসেনি। আজ তো আমরা কারো কে ক্ষমতায় আসছে কে ক্ষমতায় আসছে না তা নিয়ে বিতর্ক করছি না, আজ আমরা বিতর্ক করছি নির্বাচনে জয় পরাজয় কে প্রধান নিয়ামক হিসেবে কাজ করছে তা নিয়ে। মাননীয় স্পিকার জেন ভোট ফেস্টিভ্যালের প্রধান নির্বাচন কমিশনার বলেছেন আগামী নির্বাচনে তরুণরা শুধু ভোট দেবেন না, তারা অন্যদের ভোট দিতে উৎসাহিত করবেন। এই যে ইউথ ইনফ্লুয়েন্স মাননীয় স্পিকার আগামী নির্বাচনে অনেক বড় ভূমিকা পালন করবে, তা আজ বিরোধী দল বুঝতে পারছে না। তারা এটিও বুঝতে পারছে না যে গ্রামের ভোটারদের মধ্যেও কিন্তু তরুণ রয়েছে। ঠিক এই জায়গায় যে তাদের এই সংসদে তাদের যুক্তি টেকে না তা প্রমাণিত। মাননীয় স্পিকার তারা তাছাড়া এটি প্রমাণ করে দিয়ে যেতে পারে নাই যারা রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষায় 16 বছরের ফ্যাসিস্ট রেজিমের পতন ঘটিয়েছিল তারা কিভাবে আজ আমাদের আগামী নির্বাচনের জয় পরাজয় নিয়ামক নয়। মাননীয় স্পিকার এই বিতর্কের এই কৌশলগত জায়গায় বিরোধী দলের যুক্তিসমূহ যে অন্তঃসার শূন্যতা প্রমাণিত। বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর, স্বাধীনতা এনেছি সংস্কারও আনবো, বিকল্পকে তুমি আমি আমরা। রাষ্ট্রের দেয়ালিকাগুলোতে যখন তারুণ্য পালাবদলে জানান দিচ্ছে, নতুন দেশের জানান দিচ্ছে, তখন বিরোধী দলের কথা শুনে আমার কবি নজরুলের একটি উক্তির কথা মনে পড়ে গেল। বহু যুবককে দেখিয়াছি যাহাদের উর্দির নিচে যৌবনের কঙ্কাল মূর্তি। মাননীয় স্পিকার আজ আমরা তরুণদের নিয়ে আমাদের বিরোধী দলীয় নেতার চিন্তাভাবনা তো দেখলাম, আসুন এবার দেখি রাজনৈতিক দলগুলো কি ভাবছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে দেশে নতুন 4 কোটির বেশি তরুণ ভোটার যুক্ত হয়েছে, তারা এখন পর্যন্ত একটি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেনি, তারাই হবে আগামী নির্বাচনের সবচেয়ে বড় ফ্যাক্টর। তাছাড়া এনসিপি বলছে দেশের মানুষ তারুণ্যের নেতৃত্ব দেখতে চায়, তারুণ্যের আন্দোলনেই ফ্যাসিস্ট মুক্ত হয়েছে দেশ, এই তারুণ্যের ভোটের মাঠেও বিপ্লব ঘটাবে। ঠিক এইখানে বিরোধী দল বলছে উল্টো কথা, তাদের কথা শুনে মনে হচ্ছে হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। মাননীয় স্পিকার ইউথ ম্যাটার সার্ভে বলছে আগামী নির্বাচনে তুরুপের তাস হবে এই তরুণ ভোটাররা। তাছাড়াও নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম বলছেন যে আগামী নির্বাচনের ভোটে সবচেয়ে বড় ভূমিকা রাখবে এই তরুণ ভোটাররাই, তারাই হবে গেম চেঞ্জার। আজ যখন গেম চেঞ্জার তরুণরা, তখন নির্বাচন নিয়ে যে কোনো আপনি বিশেষজ্ঞের মতামত বলুন, যে কোনো গবেষণা বলুন অথবা জুলাই আন্দোলন পরবর্তী বাস্তবতা বলুন, সবকিছু কিন্তু প্রমাণ করে আগামী নির্বাচনে তরুণ ভোটাররাই হবে জয় পরাজয়ের প্রধান নিয়ামক। মাননীয় স্পিকার এবার আসুন ইতিহাসের দিকে ফিরে যাই। 90-এর আন্দোলনে নূর হোসেনের বুক আর পিঠ যখন হয় বাংলার জমিন, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগানে যখন এই তরুণদের হাত ধরে বিশ্ববিহার এরশাদের পতন ঘটে, তো আর 24-এর আন্দোলনের সময় যখন আবু সাইদরা বুক পেতে দেয় বাংলাকে বাঁচাতে, ওসমান হাদিদের মাথা যখন হয় আধিপত্যবাদের বিরুদ্ধে মিনার, আবরার ফাহাদরা হয় যখন বাংলার পাহারাদার, তখন বিরোধী দলের কিসের এত ভয়, তরুণদের নিয়ে কিসের এত সংশয়? তারা কি জানে না 18 বছরের বয়সে নেই ভয়, 18 বছর বয়সে কেউ মাথা নেওয়াবার নয়।
মান স্পিকার, এবার আসলে একটু আন্তর্জাতিক বিশ্বের দেখি কি হচ্ছে। 2016 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ট্রাম্পের জয় হওয়ার পিছনে সবচেয়ে বড় প্রভাবক ছিল তরুণরা। কারণ 29 বছর বয়সীদের 95% ভোট দেয় ডোনাল্ড ট্রাম্পকে। এই জায়গায় বাংলাদেশের আগামী নির্বাচনের ক্ষেত্রে তরুণরাই হবে ট্রাম্প কার্ড। মাননীয় স্পিকার, অতীতের কিছু নির্বাচন বিশ্লেষণ করা যাক। 91 নির্বাচনে ভোট পড়ে 55.45%। এখানে প্রধান নিয়ামক ছিল 90 গণ আন্দোলন, তরুণ ভোটাররা। অন্যদিকে 2008 সালে ভোট পড়ে 86.29%। এখানে প্রভাবক ছিল তরুণরাই, তাদের মনে ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ার স্লোগান। মাননীয় স্পিকার, এবার আরও কিছু জাস্টিফিকেশন দিই। বিগত নির্বাচনের গবেষণা করে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা IRI বলেছে সব সময় নির্বাচনের ক্ষেত্রে তরুণ ভোটাররাই সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করে, বিশেষ করে যারা নতুন ভোটার হিসেবে যোগ হন তারা। মাননীয় স্পিকার, এর মাধ্যমে আবারও প্রমাণিত হয় তরুণ ভোটারই হবে আগামী নির্বাচনে জয় পরাজয়ের প্রধান নিয়ামক। আমাদের বিশ্বাস, তারুণ্যের হাত ধরেই আমাদের গণতান্ত্রিক উত্তরণের যাত্রা শুরু হবে। যারা বিগত 3 নির্বাচনে ভোট দিতে পারেনি তাদের হাত ধরেই আমরা ব্যালট বিপ্লবের মাধ্যমে আগামী নির্বাচনে নতুন বাংলাদেশ করবে, নতুন স্বপ্ন করবে। সেই স্বপ্নের লক্ষ্যে, সেই নতুন বাংলাদেশের লক্ষ্যে, আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আজকে যাতে এই সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে বলে যেতে চাই, কে আছো জওয়ান, হও আগুয়ান, হাকি যে ভবিষ্যৎ, এ তুফানে ভারী দিতে হবে পারি, আছে কার হিম্মত, আছে কার হিম্মত। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় ছায়ামন্ত্রী সৈয়দা রিফাত তাসনিয়াকে তার বক্তব্য প্রদান করবার জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দল উপনেতা সাদিয়া ইসলামকে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজ সরকারি দল আগামী নির্বাচনে জয় পরাজয়ের নিয়ামক বলে তরুণ ভোটার নামক একটা সংখ্যার মোহে আচ্ছন্ন হয়ে আছেন, কিন্তু তারা হয়তো ভুলে গেছেন মাননীয় স্পিকার, একটি রাষ্ট্র এবং একটি নির্বাচন কাঁচা বয়সের উত্তাপে চলে না, চলে অভিজ্ঞতার শান্ত মস্তিষ্কে। মাননীয় স্পিকার, আজকে সরকারি দল বারবার জুলাই আন্দোলনের কথাই বলে যাচ্ছেন। মাননীয় স্পিকার, তাদের এই সংকীর্ণ সংজ্ঞায় আমরা স্তম্ভিত। তারা কি দেখেননি জুলাই কি শুধু তরুণরা একা করেছে? তারা কি দেখেননি সেই সাদা চুলের শ্রদ্ধেয় শিক্ষকদের যারা প্রশাসনের রক্ত চক্ষুকে উপেক্ষা করে শিক্ষার্থীদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন? তারা কি দেখেননি সেই স্বামী হারা বিধবার আর্তনাদ? তারা কি দেখেননি সেই বোন হারা, সেই ভাই হারা বোনের অশ্রু জল? সুতরাং মাননীয় স্পিকার, তাহলে তারা কিভাবে জুলাইকে 25% ফ্রেমে বন্দি করতে চাচ্ছেন? মাননীয় স্পিকার, তাই তো কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, কত রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে, কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখে রেখেছে কেবা। মাননীয় স্পিকার, তাই আমরা বলছি জুলাই তরুণদের একা না, জুলাই আমাদের সবার। মাননীয় স্পিকার, আজকে সরকারি দল এই 4 কোটি তরুণদের জয়গান গেয়ে যাচ্ছেন। আমি তাদের প্রশ্ন করতে চাই, এই 4 কোটি তরুণ কি ঐক্যবদ্ধ ভোট ব্যাংক কিনা? মাননীয় স্পিকার, আজকে 25% তরুণ তারা নিজেদের মাঝে 3-4 ভাগে বিভক্ত। কেউ জামাত সমর্থন করে, কেউ বিএনপি সমর্থন করে, কেউ আওয়ামী লীগ সমর্থন করে, এমনকি এদের মধ্যে অনেকে আছে নির্বাচন পর্যন্ত কেউ আগ্রহই নেই। সুতরাং এই ক্ষুদ্র এবং বিভক্ত গোষ্ঠীকে আপনারা কিভাবে আগামী নির্বাচনের নিয়ামক দাবি করেন তা পরিষ্কার করে দিয়ে যাবেন। মাননীয় স্পিকার, তারা বলে গেলেন ওসমান হাদির কথা। ওসমান হাদিকে খুন করেছে কারা? ওসমান হাদিকে খুন করেছে সে বিপদগামী তরুণ। মাননীয় স্পিকার, বাংলাদেশের প্রশাসন কি করছে? বাংলাদেশের প্রশাসন ওসমান হাদির খুনিকে এখনো ধরতে পারেননি। 24 ঘন্টার মধ্যে সেই ওসমান হাদির খুনি প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে দেশ থেকে পালিয়ে গেছে। মাননীয় স্পিকার, এই প্রশাসন এখনো বসে আছে। মাননীয় স্পিকার, যদি তরুণরা নিয়ামক না হয়, নিয়ামক হবে কারা? নিয়ামক হবে প্রশাসন এবং নির্বাচন ব্যবস্থাপনা। মাননীয় স্পিকার, জি, প্রশ্নটা নিয়ে আমরা। আচ্ছা, আপনি যখন হাদির কথা বললেন, যখন আগামী নির্বাচনের আগে হাদিকে গুলি করা হয় তরুণদের শক্তিকে দমিয়ে রাখার জন্য, তখন কি এটি প্রমাণিত হয় না যে তরুণরা আগামী নির্বাচনে মূল নিয়ামক দেখেই তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে? আপনি কেন সেটি মানছেন না? মাননীয় স্পিকার, ওসমান হাদি একজন প্রার্থী। মাননীয় স্পিকার, আমরা বলতে চাচ্ছি যে যেখানে প্রার্থীর কোনো নিরাপত্তা নেই, সেখানে একজন সাধারণ জনগণ, এই গ্রাম বাংলার জনগণের নিরাপত্তা কোথায়? মাননীয় স্পিকার, আমরা বলছি প্রশাসন ও নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে। মাননীয় স্পিকার, বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা এতটাই মজার, বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা হচ্ছে জাদুকরি মঞ্চের মতো। এখানে ভোটাররা না গেলেও ভোট আগে একলাই চলে যায়। মাননীয় স্পিকার, বাংলাদেশের নির্বাচনের ব্যবস্থা নয়, কবর থেকে উঠে মানুষ এসে ভোট দিয়ে যায়। এই নির্বাচনের ব্যবস্থা নয়, এখানে কোনো নির্বাচন হয় না। মাননীয় স্পিকার, গত 15 বছর ধরে আমরা প্রহসনমূলক নির্বাচন দেখেছি, আমরা রসিকতা নির্বাচন দেখেছি। তারা বলে গেলেন 14 সালে বিনা ভোটে নির্বাচনের কথা, 18 সালে রাতের নির্বাচনের কথা, 24-এ দামি নির্বাচনের কথা। মাননীয় স্পিকার, এই দায়ভার কার? এই দায়ভার হচ্ছে প্রশাসন ও নির্বাচন ব্যবস্থাপনা। মাননীয় স্পিকার, এই যখন দেশের নির্বাচন ব্যবস্থাপনা এবং প্রশাসন, তখন 4 কোটি তরুণ কেন 40 কোটি তরুণও এই দেশের কোনো উন্নয়ন করতে পারবে না। মাননীয় স্পিকার,
মাউন্ট স্পিকার এই ভোটারদের নিরাপত্তা দিবে কে? মাউন্ট স্পিকার এই ভোটারদের আস্থা আনবে কে? এই প্রশাসন ও নির্বাচন ব্যবস্থাপনা। তারা বলে গেলে গ্রামের ভোটের কথা, গ্রামের ভোট ব্যবস্থা, তারা বলেন গ্রামের মধ্যে তরুণরাও আছে, গ্রামের তরুণদের ব্যবস্থা আলাদা। মাউন্ট স্পিকার কেমন? যে পরিবার দাদা বিএনপি করেছে, সেই পরিবার বাবা বিএনপি করবে এবং সেই ঘরের সন্তান দিন শেষে গিয়ে ধানের শেষে গিয়ে মানে মাউন্ট স্পিকার। সুতরাং মাউন্ট স্পিকার তারা এই তরুণদের কোনোভাবে নিয়ামক বলতে পারে না। আমরা বলছি না তরুণরা গুরুত্বপূর্ণ না, তরুণরা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তারা একক নিয়ামক না। ধন্যবাদ মাউন্ট স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় উপনেতা সাদিয়া ইসলামকে তার বক্তব্য প্রদান করবার জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য সরকারি দলের নন্দিতা মুন্সিকে তার বক্তব্য প্রদান করবার জন্য। ট্রাম্প কার্ড তরুণ ভোটাররা, যুগান্তর, ভোটের হিসাব পাল্টে দিতে পারে 4 কোটি তরুণ ভোটার, প্রথম আলো, গেম চেঞ্জার, 4 কোটি তরুণ ভোটার, আলোকিত বাংলাদেশ। মানুষ স্পিকার বিতর্কের এই পর্যায়ে দাঁড়িয়ে ক্রমে জাতীয় দৈনিকগুলোর শিরোনাম পড়ছিলাম, কেননা বিরোধী দলের বক্তব্য শুনে আমার মনে হলো আজকের সংসদে তারা এসেছেন বিচার মানি কিন্তু তালগাছ আমার এই নীতিতে, কেননা তাদের দেখানো একটি যুক্তিও এখন পর্যন্ত এটা প্রমাণ করতে পারলো না কেন তরুণ ভোটাররা আগামী নির্বাচনের জয় পরাজয়ের প্রধান নিয়ামক নয়, কেন নির্দিষ্ট কোনো ভোট ব্যাংকের বাইরে থাকা 27% তরুণ ভোটার আগামী নির্বাচনে প্রভাবক হিসেবে কাজ করবে না, কেন তরুণ ভোটাররা ভোট দেবে না। অর্থাৎ পলিসি বিতর্কের এই পর্যায়ে এসে বিরোধী দলের কোনো যুক্তি যে আর টেকে না তার বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, কিছু ঐতিহাসিক উদাহরণ দিয়ে প্রমাণ করে দিয়ে যাব তরুণরাই পালা বদলের হাতিয়ার। 52 ভাষা আন্দোলন সফল হয়েছে তারুণ্যের নেতৃত্বে, যা প্রভাব ফেলেছে 54 নির্বাচনে, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ, তারুণ্যের হাত ধরে নতুন বাংলাদেশের জন্ম, কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, 24 গণ অভ্যুত্থান, সবকিছুর সুদিকাগার যখন আজকের তারুণ্য, তখন আমরা বিশ্বাস করি এই তারুণ্যই হবে আগামী নির্বাচনের জয় পরাজয়ের মূল নিয়ামক। আর প্রতিপক্ষের বন্ধুদের জন্য বলে যেতে চাই, ওরে নবীন, ওরে আমার কাঁচা, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। মাননীয় স্পিকার, বিরোধী দলের বক্তব্যের সারাংশ হলো তরুণ ভোটাররা নয় বরং অন্যান্য ভোটার যেমন গ্রামীণ ভোটাররা আগামী নির্বাচনে মূল ভূমিকা পালন করবে। কিন্তু মাননীয় স্পিকার, আমরা বলছি যে ভোটাররা বিগত 14, 18 এবং 24 নির্বাচনে ভোট দিতে পারেনি, তারাই আগামী নির্বাচনে মূল ভূমিকা পালন করবে। এবার দেখুন উইলসন সেন্টার বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে কি বলছে, বাংলাদেশি ইয়ুথ ভোট বুস্ট ইন নেক্সট ইলেকশন। অর্থাৎ এখানেই মাননীয় স্পিকার বিরোধী দলের সকল যুক্তি তর্ক তত্ত্ব তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মাননীয় স্পিকার, দ্য ইকোনমিস্টের কান্ট্রি অফ দ্য ইয়ার বাংলাদেশ, কারণ তারুণ্যের জুলাই আন্দোলন, অক্সফোর্ড ইউনিয়নে বাংলাদেশের জুলাই বিপ্লবের তরুণেরা অংশ নিচ্ছে। ব্র্যাকের পালস সার্ভে বলছে 87.6% মানুষ মনে করে তরুণরাই পারবে পরিবর্তন আনতে, নতুন বাংলাদেশ গড়তে। আর আমাদের বিরোধী দল বলছে তার ঠিক উল্টো কথা। তাদের ভাষ্য কিছুটা এমন, ওরে প্রবীণ, ওরে আমার পাকা, তরুণ ভোটারদের অবজ্ঞা করে তুই আপনা প্রাণ বাঁচা। মাননীয় স্পিকার, এবার একটু দুনিয়া ঘুরে আসা যাক। পৃথিবীর সব সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক পট পরিবর্তন হয়েছে তরুণদের হাত ধরে। ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, জ্যাসমিন বিপ্লব, জুলাই বিপ্লব, সম্প্রতি নেপাল এবং শ্রীলঙ্কার জেনজি বিপ্লব, এই সব কিছুর কারিগর যখন তরুণরা, তবে 26 ভোট বিপ্লবে কেন তরুণরা মূল নিয়ামক হবে না, ফ্যাসিস্ট আর লুটপাট তন্ত্রের বিরুদ্ধে দাঁড়াবে না, পুরনো ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়াবে না, এর কোনো সুস্পষ্ট উত্তর যখন বিরোধী দল দিতে পারে না, তখন আর বলতে দ্বিধা থাকে না তরুণ ভোটাররাই হবে আগামী নির্বাচনের জয় পরাজয়ের মূল নিয়ামক। মাননীয় স্পিকার, ফ্যাসিস্ট হাসিনার আমলে পুলিশ, প্রশাসন, আমলা, ব্যবসায়ীরা মিলে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল। বাংলাদেশ দেখেছে কিভাবে বিনা ভোটে এমপি হওয়া যায়, নিশিরাতের ভোটে এমপি হওয়া যায়, কিভাবে কিংবা ডামি নির্বাচনেও জয়ী হওয়া যায়। ওই নির্বাচন অপরাধীদের বিচার করতে হবে, নিষিদ্ধ লীগের বিচার করতে হবে, ওই পুলিশ প্রশাসনের বিচার করতে হবে। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তারুণ্যের দাবিতে, আর আজকে নির্বাচন অপরাধী নুরুল হুদা, হাবিবুল আওয়াল গ্রেফতার হয় তারুণ্যের দাবিতে। আর এজন্যই আমরা মনে করি নির্বাচনে তারুণ্যের ভোটেই ক্ষমতার বদল হবে, কিন্তু অন্যায়, দুর্নীতি আর অপশাসনের পালাবদল যেন না হয়। মাননীয় স্পিকার, বিশ্লেষকদের মতে যে কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে জয় পরাজয় নির্ধারিত হয় মাত্র 10% ভোটের ব্যবধানে। প্রতিপক্ষের বন্ধুদের এবার একটু পাটিগণিতের হিসাব দেখায়। আগামী নির্বাচনে বাংলাদেশের মোট তরুণ ভোটার রয়েছে 4 কোটির কিছু বেশি, যা কিনা মোট 27% মতো। অন্যদিকে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এনসিপির মতন আর রাজনৈতিক দলগুলোর ভোট ব্যাংক রয়েছে 50 থেকে 60% মতো। ওই 27% তরুণ ভোটার আবার এর আগের কোনো নির্বাচনে ভোট দেয়নি, অর্থাৎ তারা কোনো নির্দিষ্ট ভোট ব্যাংক নয়। মাননীয় স্পিকার, এই সরল হিসাব বলছে আগামী নির্বাচনে তরুণ ভোটাররাই হবে গেম চেঞ্জার। মাননীয় স্পিকার, বিগত মার্কিন নির্বাচনে কমলা হ্যারিস তার শেষ নির্বাচনী ভাষণে বলেছিলেন তরুণদের শক্তিই পারবে আমেরিকাকে বদলাতে। ভারতের নির্বাচনে বিজেপির মূল মন্ত্র ছিল ক্যাচ দ্যাম ইয়ং। থাইল্যান্ডে মুভ ফরওয়ার্ড পার্টির স্লোগান ছিল যদি কাকারা থাকে তবে আমরা নেই, অর্থাৎ ইফ দেয়ার আর আঙ্কেলস দেয়ার ইজ নো আস। এরপরেও কেন বিরোধী দল তরুণ ভোটারদের শক্তিকে অবজ্ঞা করছে তা সত্যি আমাদের বোধগম্য নয়। মাননীয় স্পিকার, চলে যাব, তবে তার আগে আজকের এই তারুণ্যের সংসদে বলে যেতে চাই, আমরা ভোট দেব, আমরা ভোট দিতে চাই। আমরা চাই না আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে কুকুর বিড়াল ঘুমাক, মৃত চাচারা ভোট দিক, শিশু নাবালকেরা ভোট দিক, দুপুরের 5% ভোট বিকালে 42% হয়ে যাক। আমরা চাই তারুণ্যের বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ, আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতি এবং অপশাসন মুক্ত বাংলাদেশ। এই প্রত্যাশায় আজকের সংসদে উত্থাপিত প্রস্তাবটি যেন সর্বসম্মতিক্রমে গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে শেষ করছি।
তার আগে বলে যেতে চাই, উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মাননীয় সদস্য নন্দিতা মুন্সিকে। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি বিরোধী দলীয় সংসদ সদস্য হামি হাসিফ খানকে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের গভর্নমেন্ট দল থেকে বারবার বলে দেওয়া হচ্ছে যে তারা প্রধান বা মুখ্য কারণ বলেছেন। দেখেন, আপনারা যে প্রধান বা মুখ্য কারণ হিসাবে বলতেছেন যে আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসবে তার জন্য তরুণরা দায়ী হবে, কিন্তু আমরা এর কঠোর বিরোধিতা করছি। কারণ হচ্ছে আপনাদের যেই 25% সংখ্যা আছে, এরা কোনো একটি নির্দিষ্ট জায়গাতে ভোট দিচ্ছে না, এরা বিভিন্ন ভাগে বিভক্ত, এদের কোনো একটি ব্যালট নেই। আপনারা কোনো প্যাটার্ন দেখিয়ে যেতে পারবেন না যে তারা একবদ্ধ হয়ে ভোট করবে। এখন যখন তারা একবদ্ধ হয়ে ভোট করতেছে না, যখন 10% তরুণ কতে ভোট দিচ্ছে, 10% তরুণ খতে ভোট দিচ্ছে, দিন শেষে তাদের ভোট কাটাকাটি হয়ে শূন্যতে দাঁড়াচ্ছে, তাদের কোনো ভোটের আর ভ্যালিউ থাকতেছে না এখানে। দেখেন, আপনারা 52-র কথা বললেন, আপনারা 69-এর কথা বললেন, কিন্তু আপনারা যে 54-তে এবং 70-এ সেই নির্বাচনগুলো টেকাতে পারেননি সে কথা আর বলেন নাই। হ্যাঁ, আমরা মানি যে তরুণরা সর্বদা এই দেশের জন্য দাঁড়িয়েছে, তারা আন্দোলন করেছে, কিন্তু যখনই আসে নির্বাচনের কথা তখন কিন্তু আপনি নির্বাচনকে আন্দোলনের সাথে মিলালে তা চলবে না। দেখেন মাননীয় স্পিকার, এখানে তারা বারবার বলে যাচ্ছেন যে তারা নিয়ামক হিসাবে শুধুমাত্র তরুণদেরকেই প্রধান নিয়ামক হিসাবে দেখছেন, কিন্তু না, আমরা বিশ্বাস করি যে আগামী নির্বাচনে যারা গ্রামে থাকে, যারা সুশীল সমাজ, তারা এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? দেখেন মাননীয় স্পিকার, এখনো আপনার গ্রামের মানুষজন নির্বাচন সম্পর্কে সচেতন না। আপনার গ্রামের মানুষজন এখনো তারা পারিবারিক রাজনীতির সাথে খুব বেশি প্র্যাকটিস করতেছে। তারা পারিবারিকভাবে তাদের দল যেগুলো সাপোর্ট করে আসতেছে সেগুলোকে সাপোর্ট করে আসতেছে, যার ফলে আপনি আগামী নির্বাচনের প্রধান নিয়ামক হিসাবে কারা ক্ষমতায় আসবে, ক্ষমতার দ্বার বদলে কারা আসবে, সেটিতে গ্রামের মানুষজনকে সব থেকে বড় নিয়ামক হিসাবে ধরতে পারেন। একটা প্রশ্ন নিচ্ছি। নির্বাচনী বিশ্লেষকরা বলছেন যারা তরুণদের 5% ভোট পাবে তারা অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকে 10% বেড়ে যাবে। তাহলে আপনারা এটা মানছেন না কেন? এই পরিসংখ্যান কি তাহলে মিথ্যা? আচ্ছা, আপনারা বলছেন যে 5% ভোট পাবে, 5% ভোট কোন দল পাবে বা কে পাবে? আপনার শুনেন, আপনার বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী আছে, আপনার বিভিন্ন ব্যালট বক্স আছে, আপনার বিভিন্ন আসন আছে। কোন আসনে কাকে কোন তরুণ ভোট দিবে সেটা তার ফ্রিডম অফ স্পিচ, সেটা তার ভোট টু রাইট। আপনি তো ডিসাইড করে দিবেন না যে 25% তরুণ নির্দিষ্ট একটি জায়গাতে ভোট দিবে। যখন আপনার 10% তরুণ এক জায়গাতে ভোট দিবে এবং 10% তরুণ অন্য জায়গাতে ভোট দিবে, দিন শেষে তো তার ভ্যালু শূন্য থাকতেছে। আমি আমার উত্তরটি পাইনি। আমি বলেছিলাম যে 5% রাজনৈতিক গবেষকরা বলছেন। আমি আপনাকে উত্তর দিচ্ছি। দেখেন, আপনি 5%-এর কথা বলতেছেন, আমি ধরে নিলাম যে 100 জন তরুণ কতে ভোট দিছে এবং 100 জন তরুণ খতে ভোট দিছে, আপনার ভোটের ভ্যালু কতটুকু থাকতেছে? আপনি আমাকে বলুন যে আপনি এটা মানছেন কিনা যে রাজনৈতিক জি না, বিশেষজ্ঞরা মানতেছে না। রাজনৈতিক বিশেষ দেখেন মাননীয় স্পিকার, এখানে তারা দিন শেষে কি করবে? দিন শেষে তারা ব্লেম গেম খেলবে। যখন আগামীতে যে দল ক্ষমতায় আসবে সে দল যদি কোনোভাবে অ্যাজ আ ফ্যাসিস্ট নিজেদেরকে আবারও প্রতিষ্ঠিত করে, তখন তারা বলবে যে তরুণরা এক ফ্যাসিস্টকে সরিয়ে আবারও অন্য ফ্যাসিস্টকে নিয়ে আসে। তারা দিন শেষে তরুণদের ওপরেই সব দায় ঢেলে দিবে, কিন্তু সত্যি এটা না। দেখেন, আমাদের দেশের মধ্যে বিভিন্ন এমন বড় বড় প্রতিষ্ঠান আছে যারা বিভিন্ন রাজনৈতিক দলকে অস্বাভাবিকভাবে ফান্ডিং দিচ্ছে। এই যে ফান্ডিংগুলো যে দল পায় তাদের প্রচারণা বেশি হয় নির্বাচনে, তারা এই প্রচারণার মাধ্যমে তাদের ভোট ব্যাংক বৃদ্ধি করে, যার ফলে এটিও একটি বড় নিয়ামক। আমাদের আজকে দল দেখিয়ে যেতে পারে নাই যে তারা কিভাবে এই সকল তরুণদেরকে একবদ্ধ করবে, তারা কিভাবে এই ভোট ব্যাংককে কাজে লাগাবে, তাদের কাছে এমন কোনো মেকানিজম ছিল না। আমরা আজকে দেখিয়ে দিয়েছি যে তরুণরা কেন মূল নিয়ামক হিসাবে কাজ করবে না। তরুণরা মূল নিয়ামক হিসাবে কাজ না করলে কি বিষয়গুলো মূল নিয়ামক হিসাবে এবারের নির্বাচনে কাজ করতে পারে। মাননীয় স্পিকার, দেখেন, আমাদের যে গ্রামের ভোটারগুলো আছে তাদের পালস খুব সিম্পল, তারা পারিবারিকভাবে ভোট দেয়। এখানে ওনারা বলেছেন যে তরুণদের মধ্যেও গ্রামে থাকে। এখন এই গ্রামে যারা থাকে তারা কিন্তু আমাদের রাজনৈতিক বিষয়গুলো নিয়ে খুব বেশি সচেতন না। তারা জানে না যে আসলে কিভাবে তাদের ম্যানিফেস্টো কি, তারা এগুলো পড়ে না যে কোন রাজনৈতিক দল তাদের জন্য ভালো করবে, কোন রাজনৈতিক দল তাদের জন্য খারাপ করবে। তাই দেখা যায় তারা পারিবারিকভাবে ভোটগুলো দিচ্ছে। তাদের দেখা যাচ্ছে যে এখনও আমাদের দেশে ভোট কিনে, যার ফলে দেখা যায় যে এগুলো আমাদের এবারে নির্বাচনকে ইনফ্লুয়েন্স করবে, আমাদের নির্বাচনে এগুলো এভাবে প্রভাব ফেলবে।
ধন্যবাদ মাননীয় স্পিকার, আমার কথা বলার সুযোগ করে দেবেন। ধন্যবাদ এই ছায়া সংসদের সরকারি ও বিরোধী দলের বক্তাদেরকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় আমরা আমাদের এই ছায়া সংসদের আয়োজন করেছি, যখন এই বাংলাদেশের এই নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য দেশি বিদেশি অপশক্তি নানাভাবে পায়তারা করছে। ঠিক সে সময় আজকের প্রধান অতিথি হিসেবে আমাদের সাথে রয়েছেন লেখক, গবেষক, রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিশনের সম্মানিত সদস্য ডাক্তার জাহিদুর রহমান। আমরা ডাক্তার জাহিদুর রহমানের বক্তব্য শুনবো আমাদের আয়োজনের একেবারে শেষে। তবে তার আগে আমরা যুক্তি খণ্ডন পর্বে আবারও দলের দলনেতাদের কিছু বক্তব্য শুনে নিতে চাই, এবং সে কারণে সর্বপ্রথম আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা হাওলাদার সাকিব হোসেন জিয়াদকে পুনরায় 2 মিনিট তার বক্তব্য প্রদান করবার জন্য। স্পিকার, আমার জানা মতে তো হাতি হচ্ছে বিশাল আর মশা হচ্ছে চুনুপুটি। এখন 25% হাতি আর 75% যে মশা, তা আমার জানা ছিল না স্পিকার। স্পিকার, তারাই বলছে যে ক্ষমতা চায় না, আবার বলছে যে যতদিন তারুণ্যের হাতে দেশ থাকবে ততদিন দেশ নিরাপদ থাকবে। তো তারুণ্যের হাতে দেশ থাকা মানেই তো হচ্ছে ক্ষমতা চাওয়া স্পিকার। স্পিকার দেখেন, আমরা প্রথম থেকে একটা কথাই বলে যাচ্ছি স্পিকার, তাদেরকে বুঝতে হবে, এবং আমরা সবাই জানি যে একজন ব্যক্তির একটাই ভোট গৃহীত হয় স্পিকার। তারেক রহমানের যদি একটা ব্যালটে ভোট দেয়, একটা ভোটই গৃহীত হবে। আমি সাধারণ একজন মানুষ, আমিও যদি ভোট দিই, আমার ভোট একটা ভোটই গৃহীত হবে ভাই, 10 আর 50-এর পার্থক্য হবে না। তো আপনাকে বুঝতে হবে যে তারুণ্যের 25%-এর মাধ্যমে গভর্নমেন্ট গৃহীত হবে না, 75% কোথায় যাচ্ছে সেটা হচ্ছে বড় নিয়ামক। স্পিকার, আমরা প্রথম থেকে আমাদের প্রত্যেক বক্তা বারবার একটা প্রশ্ন করে যাচ্ছি, এবং আমরা দেখেছি যে তারুণ্যের এই 25% ভোট ঐক্যবদ্ধ না, কিন্তু তারা কিভাবে ঐক্যবদ্ধ করে একটা দলের ক্ষেত্রে সেটা নেবে স্পিকার, এটা আমাদের প্রশ্ন ছিল। প্রশ্নের কোনো উত্তর স্পিকার আমরা পাইনি। স্পিকার দেখেন, আমরা দেখেছি অন্য অন্য কি বিষয় নিয়ামক হিসেবে কাজ করবে স্পিকার। ফ্যাসিস্ট যে রেজিম, ফ্যাসিস্ট রেজিমের এবং জাতীয় পার্টির একটা ভোট ব্যাংক বাংলাদেশে আছে স্পিকার, যে একটা ক্ষুদ্র সংখ্যক। এই ভোট ব্যাংকটা নেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দল স্পিকার অনেক চেষ্টা করছে এটা, এবং যে সংখ্যালঘুদের উপর যে বাংলাদেশে আক্রমণ হচ্ছে, সেই ভোট ব্যাংকটা সবচেয়ে বড় নিয়ামক হিসেবে কাজ করবে আগামী নির্বাচনে স্পিকার। স্পিকার, আমাদের প্রধান অতিথি ডাক্তার জাহিদুর রহমান স্যারের আরেকটা কথা বলে আমি বলছি যে সরকার আসলে সংখ্যাগরিষ্ঠদের কাছে জনপ্রিয় থাকতে চাচ্ছে। ওনারা যে পরিসংখ্যান এবং রাজনৈতিক বিশ্লেষকদের বিভিন্ন উক্তি বলেন, আসলে তারা চাচ্ছে এ কারণে, কারণ কিছু হলেই আপনারা মব সৃষ্টি করেন। নির্বাচন আবেগ হয় না, বিবেক দিয়ে আসুন স্পিকার। নির্বাচন হবে ভোটের মাধ্যমে, নির্বাচন আন্দোলন সংগ্রাম করে আপনি গভর্নমেন্টকে, ব্যালটকে আপনার দিকে নিয়ে আসবেন। আপনাদের কথার মাধ্যমে এটা প্রকাশ পাচ্ছে স্পিকার। আমি বাংলাদেশকে ধারণ করি, আমি আমার দেশকে ধারণ করি। আমার দেশ এগিয়ে যাক, গণতন্ত্রের মাধ্যমে এগিয়ে যাক। আমার দেশে 54 বছরে কোনো নির্বাচনের সুষ্ঠুতাহীনতা পাবে, এবারে নির্বাচন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন গভর্নমেন্ট আসুক, যারা আমার দেশকে সোনার দেশে গড়ে তুলবে স্পিকার। ধন্যবাদ স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা এই ছায়া সংসদের সর্বশেষে আহ্বান জানাচ্ছি আজকের এই সংসদের সম্মানিত সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী নাফিসা আনোয়ার আফরাকে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ স্পিকার, আমাকে আবারও বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। এই যে নিঃশেষে প্রাণ ক্ষয় করছে তরুণেরা, আজকে জুলাই বিপ্লবে যে 1400 প্রাণ দিল, হাদি যখন বাংলাদেশের স্বার্থে, বাংলার গণতন্ত্রের স্বার্থে প্রাণ দিচ্ছে, তখন আর বলার অপেক্ষা থাকে না যে এই তারুণ্যের গণতন্ত্র, আত্মত্যাগ, ভোট এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে, এবং তারাই হবে জয় পরাজয় মূল নিয়ামক। দেখুন স্পিকার, তারা আজ প্রতিনিয়ত বলে গেলেন যে তরুণ ভোটাররা এক গোষ্ঠী নয়। স্পিকার, আমি তো শুরু থেকে একই কথাই বলে যাচ্ছি, তারা এক গোষ্ঠী নয়, এটি তাদেরকে নিয়ামক করার মূল প্রধান কারণ। আপনি বললেন মাননীয় সাংসদ এসে বললেন ভোট কাটাকাটি হয়ে যায়। স্পিকার, একটি জাতীয় সংসদীয় আসনে জয়ের ব্যবধান মাত্র 5 থেকে 12% থাকে। এটি ছোটবেলার ছেলে খেলা না যে 50% হয়ে ভোট কাটাকাটি হয়ে যাবে। স্পিকার, লক্ষ্য করুন, সংসদীয় আসনে জয় কিন্তু কখনো 50% হয় না। ধরে নিলাম সংখ্যাগরিষ্ঠতা ব্যাপারটি বাদ, আপনি যেহেতু বলছেন সংখ্যাগরিষ্ঠতাই হবে না, তাদের সংখ্যাগরিষ্ঠতা বেশি, যাদের নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে, তাও যদি এই তরুণদের মধ্যে 15 থেকে 20% নিজেদের মতামত বদলে ফেলে, তাহলে ওই আসনের ফলাফলই বদলে যাবে স্পিকার। তখন থেকে আমরা এটি বোঝানোর চেষ্টা করছি। স্পিকার, অতঃপর তারা বললেন যে তরুণরা কেন তরুণরা ক্ষমতায় আসে না, এবং নির্বাচন পূর্ববর্তী নির্বাচনের কথা বলেন। স্পিকার, পূর্ববর্তী যে নির্বাচন গুলো হয়েছে সেগুলোকে কি নির্বাচন বলা যায়? সেগুলো নির্বাচন নয় স্পিকার। আর স্পিকার, তারা যখন বলে যে তরুণদের ক্ষমতায় আসে না, দেখুন স্পিকার, প্রথমত ফ্যাসিস্ট সরকাররা তো কখনো তরুণদের আসতেই দেয়নি। আজ যখন হাদিকে হত্যা করা হয়, হাসনাত আব্দুল্লাহর ঘরে হত্যার জন্য হুমকি দেওয়া হয়, তখনই বোঝা যায় তরুণদেরকে দমিয়ে রাখাই মূল চেষ্টা করা হয় স্পিকার। মধ্যবয়স্ক ভোটারদেরকে দমিয়ে রাখা হয় না, আইন শৃঙ্খলা বাহিনীকে গিয়ে বলা হয় না যে তুমি কঠোর
সুন্দর ব্যবস্থাপনা করবে না তোমাকে কিন্তু আমি মেরে ফেলবো, বলা হয় এই তরুণ লিডারদেরকে মাউন্ট স্পিকার, কেন তারাই হয় আগামী নির্বাচনে জয় পরাজয় মূল নিয়ামক। মাউন্ট স্পিকার দেখুন, আজ তারা অবকাঠামোর কথা বললেন, মাউন্ট স্পিকার তারা বললেন রাজনৈতিক স্বচ্ছতা, অবকাঠামো। দেখুন মাউন্ট স্পিকার, এই সব কিছু আইন প্রয়োগ, ধরেন আপনি আইন প্রয়োগে স্বচ্ছতা দিলেন, রাজনৈতিক অবকাঠামো ঠিক করলেন, সব কিছু করার পরও যদি এই 15% নিজেদের ফলাফল বদলে ফেলে, তাহলে তো নির্বাচনের নিয়ামকটাই বদলে যাচ্ছে। আমরা তো এটাই বোঝানোর চেষ্টা করছি। মাউন্ট স্পিকার, আজকে বিতর্কের বিষয় কিন্তু এটি না কিভাবে গ্রামের ভোটারদেরকে শিক্ষিত করতে হবে, আজকে নির্বাচনের বিষয় এটি না কিভাবে রাজনৈতিক গণতন্ত্রকে ঠিক করতে হবে, আজকে বিষয় হলো আগামী যে নির্বাচন আসছে সেটিতে মূল নিয়ামক কারা হবে। মাউন্ট স্পিকার, আজ যখন তারা বলেন যে রাজনৈতিক স্বচ্ছতা, দেখুন মাউন্ট স্পিকার, যখন রাজনৈতিক স্বচ্ছতার কথা বলা হয়, আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলা হয়, মাউন্ট স্পিকার কোনো প্রতিষ্ঠান তো নিজে হেঁটে গিয়ে ব্যালট বক্সে ভোট দিবে না, তার কাঠামো কখনো গিয়ে কোনো সংবিধানও গিয়ে বলবে না যে আমি ভোট দিতে এসেছি। দিন শেষে ভোটের যে ভোট হয় তাতে তরুণরাই। মাউন্ট স্পিকার, কিছু সময় চেয়ে নিচ্ছি, তাই মাউন্ট স্পিকার আজ আমি বলতে চাই আজকের এই সংসদে এই প্রস্তাবটি গ্রহণযোগ্যতা সম্পূর্ণ দাবি রাখে। ধন্যবাদ মাউন্ট স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে তার বক্তব্য প্রদানের মাধ্যমে আজকের এই আলোচনার পরিসমাপ্তি করবার জন্য। আমরা এমন একটা সময় এই ছায়া সংসদের আয়োজন করেছি, দেশের অত্যন্ত একটা ক্রান্তিলগ্নে আমরা এই ছায়া সংসদের আয়োজন করছি। আমরা দেখেছি সর্বোচ্চ চেষ্টা করেও একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ জুলাই যোদ্ধা ওসমান হাদিকে আমরা বাঁচাতে পারিনি। ওসমান হাদির হত্যাকাণ্ডে আমরা লজ্জিত, আমরা শঙ্কিত, আমরা বেদনাহত, আমরা ক্ষুব্ধ। যারা এই হাদিকে হত্যা করেছে তারা ইতিহাসের কাপুরুষের খাতায় তাদের নাম লিখিয়ে রাখবে। বাংলাদেশের ইতিহাসের একটা কালো অধ্যায় হয়ে থাকবে এই জুলাই যোদ্ধা হাদিকে হত্যাকাণ্ড করবার ঘটনা। আমরা যদি এই হাদির রক্তকে যথাযথ সম্মান দেখাতে না পারি, তাহলে কিন্তু আমাদের জুলাই আন্দোলন ব্যর্থ হিসেবে পরিণত হবে। হাদির রক্তকে বৃথা যেতে দেওয়া যাবে না। বাংলাদেশের জুলাই বিপ্লবের যে আন্দোলন, সে আন্দোলনের যে পুরোধা একজন ব্যক্তিত্ব, হাদির রক্তকে বৃথা দিলে জুলাই আন্দোলন ব্যর্থ হয়ে যাবে, বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। তাই আমি আবারও বলছি যে হাদির হত্যাকারীরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে, হাদির হত্যাকারীরা ইতিহাসের কাপুরুষ হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে দেশি বিদেশি অপশক্তি এই নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য নানা রকমভাবে অবতৎপরতা গ্রহণ করছে। তারই অংশ হিসাবে তারা কিছুদিন আগে চট্টগ্রামে একজন বিএনপিপন্থী প্রার্থীকে তারা আক্রমণ করেছে, সর্বশেষ হাদিকে আক্রমণ করে তারা হত্যা করেছে। আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও তাদের অপশক্তি কিন্তু বাংলাদেশে রয়ে গিয়েছে। তারা নানা রকম অপতৎপরতার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে তারা ভণ্ডুল করবার জন্য যে অপচেষ্টা করছে, আমরা মনে করি হাদির রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশের এই স্বৈরাচার বিরোধী যে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা যুক্ত ছিল তারা আবার ঐক্যবদ্ধ হবে এবং বাংলাদেশের আসন্ন নির্বাচনকে যারা প্রতিহত করবার জন্য অপচেষ্টা করবে, সে অপচেষ্টাকে তারা সকলে মিলে তারা রুখে দিবে। আমরা মনে করি বর্তমান সরকারে যারা উপদেষ্টাদের রয়েছেন তারা দেশের মানুষের প্রতি তারা আনুগত্যশীল। যেহেতু তারা দেশের মানুষের প্রতি আনুগত্যশীল, 18 কোটি মানুষের স্বপ্নের কথা তারা ভাবেন, তাই আমরা অত্যন্ত আশাবাদী হতে চাই সরকারের ভিতরে কোনো সরকার গঠিত না হয়ে যাতে আগামী নির্বাচনে কোনোভাবে কোনো গোষ্ঠী যাতে ভুলুণ্ঠিত করতে না পারে, নির্বাচন পিছনের অপচেষ্টা করতে না পারে, সরকার সেই পথে হাঁটবেন। সরকার এবং নির্বাচন কমিশন যদি চায় তাহলে একটি নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য করা সম্ভব। তবে শুধুমাত্র সরকার এবং নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব নাও হতে পারে। যত বডি ক্যামেরাই তৈরি করা হোক না কেন, যত বডি ক্যামেরাই দেওয়া হোক না কেন, যদি ভোটার, প্রার্থী, নাগরিক, গণমাধ্যম প্রত্যেকে যদি তাদের নিজ নিজ দায়িত্ব পালন না করে, তাহলে কিন্তু একটি ভোটকে সুষ্ঠু গ্রহণযোগ্য করা সম্ভব হয় না। সে কারণে সুষ্ঠু গ্রহণযোগ্য ভোট করবার জন্য আমরা সরকার, নির্বাচন কমিশন, ভোটার, প্রার্থী, গণমাধ্যম সহ সকল অংশীদারের অংশগ্রহণের মাধ্যমে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে একটা সুষ্ঠু সুন্দর ভোট আয়োজন করা সম্ভব। আমরা আশা করি আগামী জাতীয় নির্বাচনে আমাদের তরুণরা তারা প্রত্যেকেই, আমরা বলছি যে আমাদের 40% তরুণ এবারে ভোটার হচ্ছে, এই তরুণরা কিন্তু এখনও সিদ্ধান্ত গ্রহণ করেনি, তাদের ভোট এখনও দোদুল্যমান রয়েছে। তরুণরা দেখবে যে তাদের যে পছন্দের প্রার্থী হচ্ছে কিনা, নির্বাচনী ইশতেহারে তাদের কথা বলা হচ্ছে কিনা, তাদের উচ্চশিক্ষার কথা বলা হচ্ছে কিনা, কর্মসংস্থানের কথা বলা হচ্ছে কিনা। সেই কারণে আমরা দেখতে পাচ্ছি তরুণদের ভোট টানবার জন্য রাজনৈতিক দলগুলো তারুণ্য নির্ভর তাদের ইশতেহার প্রণয়ন করবার প্রচেষ্টা করছে। আমরা আশা করি আমাদের তরুণরা এবার সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে এবং তারুণ্যের নির্ভর যে ধরনের ম্যানিফেস্টো ঘোষণা করবে, দেশের কল্যাণে যে ম্যানিফেস্টো ঘোষণা করবে, অন্যায়, অত্যাচার, গুম, খুনের বিরুদ্ধে যিনি
সোচ্চার হবেন সেই দলকেই কিন্তু আমাদের তরুণরা তারা ভোট প্রদান করবেন। তবে আমাদেরকে কোনো না কোনোভাবে একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করতে হয়, সেটি হচ্ছে গিয়ে আমাদের তরুণদের শক্তি জাগ্রত হচ্ছে, কিন্তু তরুণদেরকে কিন্তু আগামী জাতীয় নির্বাচনে যেভাবে অপশক্তি খুনাখুনি করবার একটা পায়তারা করছে, তারা যেভাবে 5ই আগস্টের পূর্ববর্তী এবং পরবর্তী সময় ভলান্টিয়ার হিসেবে দেশকে পাহারা দিয়েছে, আমরা আশা করব আমাদের এই 40% তরুণরা তারা ভোট প্রদানের পাশাপাশি নিজে একজন স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করে প্রত্যেকটি ভোট কেন্দ্র পাহারা দিবেন। ভোটের বাক্সে যাতে কোনোভাবে অন্যায় অত্যাচারের মাধ্যমে কোনো ভোট দিতে না পারে, কোনো শিশু ভোট দিতে না পারে, কোনো বৃদ্ধ যিনি মারা গিয়েছেন তিনি ভোট দিতে না পারেন। আমরা বিগত নির্বাচনগুলিতে দেখেছি, আমি আর ডামির নির্বাচন দেখেছি, রাতের ভোটের নির্বাচন দেখেছি, সেই ধরনের নির্বাচন যাতে না হয় সেখানে তরুণরা আমরা মনে করি অতন্দ্র প্রহরীর মতো বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনকে তারা পাহারা দিবেন। আমি একটা বিষয় বলতে চাই, আমাদের যে তরুণদের যে রাজনৈতিক দল এনসিপি, তাদের মধ্যে অনেক বিচক্ষণ নেতা রয়েছেন, তাদের মধ্যে তারুণ্যের শক্তি রয়েছেন, কিন্তু এখনও তারা নানাভাবে দোলাচালে রয়েছেন, তারা সিদ্ধান্ত নিতে পারছেন না তারা কি করবেন। আমি আশা করব পেন্ডুলামের মতো কোনো রকম কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে, নির্বাচন খুব কাছাকাছি সময় এসে গিয়েছে, তারা অতি দ্রুত সিদ্ধান্ত করে তারা একক নির্বাচন করবেন না কোনো জোটের সাথে নির্বাচন করবেন, যেটাই করুক তারা অতি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে যাতে তারা ভোটের মাঠে ভোটের প্রচারণায় তারা অংশগ্রহণ করে। কারণ বাংলাদেশের অনেক তরুণরাই এনসিপির দিকে তাকিয়ে রয়েছে, এনসিপির রাজনৈতিক যে নেতৃত্ব তাদের দিকে তাকিয়ে রয়েছে। তা আমরা আশা করব যে তরুণদের রাজনৈতিক দল যেভাবে বিএনপি, জামাত তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করেছে, তারাও কিন্তু অতি দ্রুত তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করবে। সবশেষে আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে আগামী যে প্রজন্ম, সেই প্রজন্ম তারুণ্যের প্রজন্ম, সেই প্রজন্মকে রুখে দেওয়ার জন্য যত ধরনের অপচেষ্টায় থাকুক না কেন, যত ধরনের দেশি বিদেশি শক্তি থাকুক না কেন, তাদেরকে প্রতিহত করতে পারবে না। তাই আমরা আশাবাদী হতে চাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য হবে এবং দেশের মানুষ লাইনে দাঁড়িয়ে, কাতারে দাঁড়িয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত তারা ভোট প্রদান করবে। আমি ধন্যবাদ জানাই আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে, একই সাথে ধন্যবাদ জানাই বিচারক মণ্ডলীকে। এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, লেখক, গবেষক, রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডাক্তার জাহিদুর রহমানকে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ। শুরুতে আমি ধন্যবাদ জানাই আমাকে এই অনুষ্ঠানের, একটা অসাধারণ অনুষ্ঠানের অংশ করার জন্য। বিষয়টা ছিল তরুণ ভোটাররাই হবে আগামী নির্বাচনে জয় পরাজয়ের নিয়ামক। আমরা দেখেছি যে বিষয়টাকে আপনারা বিশ্লেষণ করেছেন এবং এর মধ্যে একটা ক্লিয়ার ইন্ডিকেশন আছে। মানে এই দিয়ে কি প্রধান বোঝাচ্ছে না একমাত্র বোঝাচ্ছে? যখন এটা করেছো একমাত্র ভাবারও প্রবণতা আছে। আচ্ছা, এটা কিসের উপরে ভিত্তি করে করা হলো? সেটা হচ্ছে একটা পার্সেন্টেজ এসছে 27% যদি ভোটার হয়। এবং কেন আমরা বারবার তরুণদের কথা বলছি, এটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তরুণদের ভোটিং প্যাটার্নটা আমরা জানি না। আমরা ধরে নিচ্ছি, কিন্তু আমাদের একটা প্রিজাম্পশন আছে যে আধা বুড়ো এবং বুড়োরা ভোট কিভাবে দেয় সেটা আমাদের জানা আছে। মানে আমাদের এই বিষয়টার কিন্তু মূল জায়গা এটা। এখন আমার প্রশ্ন হচ্ছে, এটা কি আসলেই আমরা জানি? আধা বুড়োরা কি তাদের, বা পুরো বুড়োরা কি তাদের সিদ্ধান্ত পাল্টান না? আমরা কি এই তথ্যগুলো আসলে জানি? এটা ফ্যাক্ট, আমি এটা মানতে প্রস্তুত আছি যে তরুণরা এবার একটা বড় ফ্যাক্টর হবে, কোনো সন্দেহ নাই। কারণ হচ্ছে ওই যে বললাম যে তরুণদের ভোটিং প্যাটার্ন আমরা জানি না, আসলেই কেউ জানি না। এবং আপনারা এই আলোচনা করেছেন যে তরুণরা কাকে ভোট দেবে সেটা যেহেতু আমরা জানি না, তাই তারা ডিসাইডিং ফ্যাক্টর হবে কিনা সেটা নিয়ে কনফিউশন আছে। আচ্ছা, ভোট যেভাবেই দিক না কেন, টু সাম এক্সটেন্ট তাদের সেই বিষয়টা তো থাকবেই যে তারা কোথায় ভোট দেবে, সেটাই অনেক ক্ষেত্রে ম্যাটার করে। আমি আরও দু একটা কথা একটু আপনারা যেগুলো বলেছেন এগুলো একটু খোঁজ নিতে চাই। যে তরুণদের ভোটিংয়ের ক্ষেত্রে একটা কথা আপনারা বললেন যে পরিবারের যে সব সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা ভোট দেন কিনা। আমাদের দেশে আসলে এই ধরনের একটা প্রবণতা আছে, মানে এটা অনেকটা ধর্মের মতো। মানে আমরা যেখানে যে ধর্মে জন্মাই সেই ধর্মটাকে নেওয়ার মতো দল নেওয়ার একটা প্রবণতা আছে। কিন্তু এই প্রবণতা যে সবসময় কাজ করে তা না। আমরা খেয়াল করেছি নির্বাচনে সুইং ভোটার বলে একটা কথা আছে, হার্ডকোর ভোটার থাকে, এর বাইরেও আবার কিছু মানুষ আছে তারা আবার তাদের সিদ্ধান্ত পাল্টায়, সেই সম্ভাবনাও আসলে থাকতে পারে। আর এখানে যে বিষয়টা আছে সেই বিষয়টাকে একটা জিনিস ধরে নেওয়া হয়েছে, যেটা বিরোধী দল আইডেন্টিফাই করার চেষ্টা করেছেন, সেটা হলো এখানে ধরে নেওয়া আছে যে নির্বাচনে আর বাকি সব কিছু ঠিকঠাক আছে। ধরে নেওয়া হয়েছে যে এটা একটা আমিটামি নির্বাচন হবে না, ধরে নেওয়া হয়েছে এখানে রাতের ভোট হবে না। তাহলে নির্বাচনের পরিবেশও আসলে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে। এই জিনিসগুলো তখনই কাজ করবে, এই হিসাবগুলো তখনই আসবে যখন একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন হবে।
যেখানে প্রার্থীরা ঠিকমতো দাঁড়াতে পারবেন, মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে। যেমন ধরুন ওসমান হাদির হত্যাকাণ্ডের পর প্রার্থীদের ভয়ের কারণ আছে, আর যখন প্রার্থী হত্যাকাণ্ডের শিকার হয় ভোটারের জন্য এটা তো খুব সহজ স্বাভাবিক ব্যাপার না। যদি সব ঠিকঠাক থাকে প্রচুর সংখ্যার তরুণ ভোট দেবেন। আমি এই জায়গাটা একটু অ্যাড্রেস করতে চাই, তারা যেখানে ইচ্ছে ভোট দিক। কেন ভোট দেবেন? মানে আমরা যখন ভোট দেই, আমরা যখন ভোট দিতে পারি তখন কিন্তু আমরা নাগরিক হয়ে উঠি। মানে রাজার সাথে প্রজার সাথে নাগরিকের একটা ডিফারেন্স যদি বলা হয় সেটা কি আসলে? একটা ডিফারেন্স যদি বলা হয়, মানে আমি কেন প্রজা না, আমি কেন নাগরিক? আমি যেটা বুঝি সেটা হচ্ছে আমাকে যিনি শাসন করবেন তাকে আমি নির্ধারণ করতে পারি, আমি ভুল কাউকে নির্ধারণ করতে পারি। আমরা এই যে তরুণদের কথা বলছি, ইভেন 33ও না 35 বছরের নিচে কেউ ভোট দেয়নি। আপনারা খেয়াল করুন 2008 সালে যার বয়স 18 ছিল, যিনি সবচেয়ে কম বয়সে ভোট দিয়েছেন, 17 বছর পার হয়ে গেছে, তার বয়স 35 হয়ে গেছে। তো এই 35 বছরের নিচে যে মানুষগুলো আছে তারা কোনোদিন ভোট দিয়ে তার প্রতিনিধি এবং শাসক নির্বাচন করেননি। দীর্ঘ 17 বছর পর আমাদের যাদের বয়স আরেকটু বেশি, যারা আগে ভোট দিয়েছিলাম, তার বাইরে আমরা আবার নতুন করে নাগরিক হয়ে উঠেছি। সুতরাং তরুণ যারা 35-এর নিচে, তারা এবার নতুন করে নাগরিক হয়ে ওঠার অনুভূতি তারা পাচ্ছেন। তো আমি আশা করি তরুণরা ভোট দিতে যাবেন প্রচুর সংখ্যায়, বড় সংখ্যায়, তারা নির্ণায়ক হবেন। এবং শুধু তরুণরাও না, আমি এটুকু যোগ করতে চাই যে আমাদের অন্য যারা নাগরিক আছেন তারাও বিদ্যমান প্রেক্ষাপটে, যখন আওয়ামী লীগের মতো একটা দানবীয় সরকার নেই, আওয়ামী আপনারা অনেকে ফ্যাসিস্ট বলছেন, আমি এই একটা জিনিস সবসময় প্রটেস্ট করি। আওয়ামী লীগ শেষ পর্যন্ত যখন পতন হয়েছে তখন আওয়ামী লীগ ফ্যাসিস্টও ছিল না। আওয়ামী লীগকে সর্বোচ্চ 2018 পর্যন্ত ফ্যাসিস্ট বলা যায়। এরপর সে আসলে একটা মাফিয়া রেজিম হয়েছে। ওর কাজ ছিল ক্ষমতায় থাকা, ক্ষমতায় বল প্রয়োগ করে থাকা। কেউ কোনো কথা বলছে, কেউ কোনো বাধা হচ্ছে, তাকে আমি জেলে নেব, তাকে আমি গুম করব, তাকে আমি খুন করব, যে কোনো কিছু করে তাকে আমি থামিয়ে দেব এবং লুট করব, টাকা নিয়ে যাব। তো যে কথাটা বলতে যাচ্ছিলাম, শেখ হাসিনার এই পরবর্তী সময়ে আমাদের দেশের একটা ডেমোক্রেটিক ট্রানজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিরণ ভাই রাইটলি বলছেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং বাংলাদেশে এখন দেশের অভ্যন্তর থেকে, দেশের বাইরে থেকে নানা রকম ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ ঢুকছে, যারা চায় বাংলাদেশ একটা স্টেবল অবস্থায় না যায়। ওসমান হাদি কি করছিলেন দেখুন তো সেই সংশয়ে। উনি একটা সময়, হ্যাঁ 5 আগস্ট পরবর্তী সময়ে বহু জায়গায় মব বা নানান কিছুর সাথে তাকে কেউ জড়িত করার চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত উনি নির্বাচন করতে যাচ্ছিলেন। একটা নতুন বন্দোবস্তের কথা আমরা বলি, উনি নতুন বন্দোবস্ত করতে যাচ্ছিলেন। উনি মনে করেছিলেন নির্বাচনী সমাধান, শেষ পর্যন্ত উনি নির্বাচনই করতে গেছেন। আর উনি মনে করেছেন আর কারো যদি কালচারাল ইডিওলজি ভুল হয়, তার পাল্টা কালচারাল ইডিওলজি দিয়ে সেটাকে কমব্যাট করতে হবে। হাদি নির্বাচন করতে চেয়েছিলেন, হাদি চেয়েছিলেন নির্বাচনের মাধ্যমেই আসলে দেশের স্টেবিলিটি আসবে এবং ধাপে ধাপে জিনিসগুলো ঠিকঠাক হবে। আবারও বলছি, একই রকম ঘটনা আরও ঘটতে পারে। আমরা আমাদের নির্বাচন নিয়ে যেন ফোকাস না হারাই। আর অবশ্যই আমাদের সরকারকে এত কিছুর পরও আর যদি তারা কঠোর হতে দেরি করেন, সেটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। এবং তখন এই প্রশ্ন সবার মধ্যে আসবেই যে সরকারই কি এই ঘটনাগুলো ঘটতে দিচ্ছে কিনা। এই প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক। আমি আশা করি যে আমাদের যে সরকার আছেন তারা এই ব্যাপারে সতর্ক হবেন। শেষ করছি একটা কথা বলে, নির্বাচন কতটুকু দেশকে পাল্টায় এটা নিয়ে কেউ প্রশ্ন করেন, এবং একজন গুরুত্বপূর্ণ পাবলিক ইন্টেলেকচুয়াল বলেন নির্বাচন হলে নাকি দেশ গৃহযুদ্ধের মধ্যে চলে যাবে। দেশকে গৃহযুদ্ধের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা আছে, আমরা বুঝতে পারি। আবার আমি সে তরুণদের কথা বলছি, তরুণদের যে শক্তি আছে, তরুণদের যে উদ্যম আছে, তাদের মিসগাইডেড হওয়ার প্রবণতাও আছে। আবার তরুণরাই এই দেশ তৈরি করেছে, এটাও কোনো সন্দেহ নাই। 52 থেকে যে ল্যান্ডমার্কগুলো আসলো আপনারা বলছেন, উইচ ইজ ভেরি রাইট, শেষ পর্যন্ত 2400 তরুণরাই সামনে থেকে সব কিছু করলেন। তো আমি আশা করি তরুণরাই এই ভ্যানগার্ড হয়ে দাঁড়াবেন যে বাংলাদেশের স্থিতিশীলতা আসলে কোন জায়গায়। বাকি কাজটুকুও বাংলাদেশকে একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তরুণরাই প্রধান শক্তি হয়ে দাঁড়াবে। ভোট যাকে ইচ্ছে দিক, কিন্তু এই অস্থিরতার বিরুদ্ধে দাঁড়ানো, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠাতার যে লড়াই, সেই লড়াইটা তরুণরাই করবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আমরা ফলাফল পেয়ে গিয়েছি। এখানে অত্যন্ত কঠিন একটা লড়াই হয়েছে। একজন দুজন হয়তো একটু ভালো করতে না পারার কারণের জন্য হয়তো বা ফলাফল এদিক সেদিক হয়ে যাবে, তবে সবাই বেশ ভালো করেছে। সম্মানিত বিচারক মণ্ডলী তাদের রায় দিয়ে দিয়েছে। আমাদের আজকে যে প্রস্তাবটি, সেই প্রস্তাবের উপর আমরা হানা ভোট নিব। আজকে যে প্রস্তাব, সেই প্রস্তাবটি হচ্ছে তরুণ ভোটাররাই হবে আগামী নির্বাচনে জয় পরাজয় নিয়ামক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। প্রস্তাবের পক্ষ দল হাঁ বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে হাঁ বলুন। আর যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। সবকিছু ছাপিয়ে আজকের ফলাফল। আজকের ছায়া সংসদে
এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। যেহেতু এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে, সে কারণে বলতে হচ্ছে এই ছায়া সংসদে হাজা যুক্ত হয়েছে, হাজা যুক্ত হয়েছে এবং হাজা যুক্ত হয়েছে। হাজা যুক্তর কারণে আমরা আমাদের আজকের এই প্রতিযোগিতার সরকারি দল ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে বিজয়ী বলে ঘোষণা করছি। অভিনন্দন রইল ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকদের, এবং আরও বেশি অভিনন্দন জানাই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের 3 জন বিতার্কিককে, বিশেষ করে তাদের দলনেতা এবং উপনেতা, তাদের দুজনের চমৎকার বক্তব্য আমাদের বিমোহিত করেছে। তাদের জন্য জোরে তালি দিতে চাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত আমাদের আজকের ছায়া সংসদ দেখলেন। আপনাদের সবাইকে আমাদের আগামী সংসদ দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই মক পার্লামেন্ট এখানে শেষ করছি।